আসসালামু আলাইকুম ভিউয়ার্স, কেমন আছেন আপনারা সবাই? আশা করি সবাই ভালো আছেন, সুস্থ আছেন। ভিউয়ার্স, আমরা আজকে ত্রিভুজের ধর্ম চ্যাপ্টারটির এটি 6 নম্বর ভিডিওতে চলে এসেছি। আজকে আমরা কয়েকটি ব্যতিক্রমী প্রশ্নের সমাধান করব। ব্যতিক্রমী বলতে আসলে এখানকারই সূত্র ব্যবহৃত হবে, তবে নর্মালি সরাসরি সূত্র ইউজ করা যাবে না। সামান্য কিছু নতুন কাজ করতে হবে। যেমন আমরা যে প্রশ্নটি এখানে দেখতে পাচ্ছি, এবিসি ত্রিভুজের তিনটি বাহু এ বি সি এর অনুপাত দেওয়া রয়েছে 3, 5, 7, অর্থাৎ A:B:C = 3:5:7 হলে বি কোণের মান নির্ণয় করা। অর্থাৎ আমার এখানে বি কোণের মান চেয়েছে। এখন কথা হলো যে এইখানে যে মানগুলো দিয়েছে সেগুলো কিন্তু সরাসরি মান, আসলে বাহুগুলোর অনুপাতের মান। হ্যাঁ, লঘিষ্ঠ আকারে প্রকাশ করলে যে মান পাওয়া যায় কাটাকাটি করে, এক্সাক্ট মান এগুলো না। তাহলে সেই ক্ষেত্রে আমি কি করব? যেমন এই অনুপাতের প্রশ্নটাতে আমরা কি করতে পারি? ফাইন, আমরা প্রথমে ধরি এ ইজ ইকুয়াল, এখানে এর জন্য অনুপাত বরাদ্দ রয়েছে 3, তাহলে 3x, অর্থাৎ x একটা কোফ্যাক্টর বা একটি সহায়ক উপাদান নিয়ে আসলাম, যার সাথে এই অনুপাতের যে রাশিটি রয়েছে, অনুপাতের যে মানটি রয়েছে সেটিকে গুণ করলে ধরে নিলাম এর এক্সাক্ট বাহু চলে আসে, এর আসল মানটা আমরা পাই। একইভাবে b ইজ ইকুয়াল 5x এবং c ইজ ইকুয়াল 7x। ওকে ফাইন, এখন কিন্তু আমরা বলতে পারি এগুলো কিন্তু আর অনুপাত থাকলো না, এগুলো সবগুলো কিন্তু এখন এক্সাক্ট মান। এই যে এখানে এক্সটা নিয়ে আসার ধরুন, এখন এক্সের মান কত সেটা তো আর আমরা জানি না। তাহলে এখন আমার প্রথম এবং প্রধান কাজ হবে এক্সের মান নির্ণয় করা। কিংবা দেখেন তো, এ বাহুর মান 3x দিয়েছে, বি বাহুর মান 5x, সি বাহুর এক্সাক্ট মান 7x আমরা ধরেই নিয়েছি। তাহলে আমার একটা ত্রিভুজের তিনটা বাহুরই মান কিন্তু জানা। আর আমরা জানি একটি ত্রিভুজের তিনটা বাহুই বা সবগুলো বাহুর মান যদি আমার জানা থাকে তাহলে কস সূত্রগুলো ইউজ করা যেতে পারে। তো আমার এখানে প্রশ্নে কিন্তু বি কোণের মান চেয়েছে, তাহলে আমি এখানে কস বি এর সূত্রটা প্রয়োগ করে দেবো। এখানে এক্সের মান জানাটা জরুরি কিনা দেখি আমরা প্রশ্নের ভিতরে বা সমাধানের ভিতরে ঢুকে। যদি আমার এক্সের মান ছাড়াই অঙ্ক হয়ে যায় তাহলে তো কোনো কথাই নেই, যদি না হয় তাহলে আমাকে এক্সের মান বের করতে হবে। মানে বিষয়টি মাথায় থাকলো আমার। ফাইন, আমরা জানি একটি অঙ্ক যখন সমাধান করবেন তখন অবশ্যই ডান বাম চিন্তা করে এগোতে হবে, কেননা আপনি গন্তব্যহীনভাবে কোনো কাজ করতে পারেন না। সে কারণে আমরা এই যে মাথায় রেখে দিলাম যে এক্সের মান বের করা লাগতে পারে, তবে না লাগলে কোনো কথা নেই। আমার উদ্দেশ্য হলো কোন বি এর মান বের করা, তাহলে আমরা কস বি এর সূত্র প্রয়োগ করব। কজ এর সূত্র প্রয়োগ করব না, কস সি এর সূত্র প্রয়োগ করব না। তাহলে আমরা জানি কস বি ইজ ইকুয়াল, এখানে যেহেতু বি তাহলে বি স্কোয়ার যাবে পেছনে, তার সামনে থাকবে মাইনাস, বাকি রইল এ আর সি, তাহলে এ স্কোয়ার প্লাস সি স্কোয়ার, এটাকে সি স্কোয়ার প্লাস এ স্কোয়ারও করতে পারেন, কোনো সমস্যা নাই। নিচে 2ac কিংবা 2ca একই কথা। এবার মানগুলো বসায় দেন। আমরা দেখতে পাচ্ছি এর মান হচ্ছে এখানে 3x, তাহলে 3x স্কোয়ার, সি এর মান হচ্ছে 7x হোল স্কোয়ার, 3x হোল স্কোয়ার 7x হোল স্কোয়ার। বাহুর মানটা বসিয়ে তার উপর স্কোয়ার করতে হবে। সেক্ষেত্রে এখানে বাহুর মান দেখা যাচ্ছে 3 এবং এক্স দুটো রাশি ইন্টু আকারে রয়েছে, সেক্ষেত্রে হোল স্কোয়ার ইউজ করতে হবে। মাইনাস বি এর মান 5x, তাহলে 5x-এর উপর হোল স্কোয়ার। নিচে রইল 2, এর মান আমরা দেখতে পাচ্ছি 3x এবং সি এর মান 7x। ফাইন, সবগুলো বসায় দিলাম। এবার নর্মালি আপনি ক্যালকুলেশন করে যান। 3 দুগুণ 6, 6 7 42। ফাইন, আর এক্স আর এক্সে এক্স স্কোয়ার, নর্মালি আমরা যেভাবে গুণ করি। এখানে কিন্তু এক্স আর এক্স যোগ করতেছি না, গুণ করতেছে। এরপর এখানে দেখেন 3-র উপর স্কোয়ার করলে 9, এক্সের উপর স্কোয়ার করলে এক্স স্কোয়ার, ফলে এটা হচ্ছে 9x স্কোয়ার। একইভাবে এটা 49x স্কোয়ার। আমার মনে হয় এগুলো নিয়ে কথা বলার কোনো প্রয়োজনীয়তা নেই। এখানে মাইনাস রয়েছে মাইনাস, এখানে 5-এর করলে 25 এবং এক্সের করলে এক্স স্কোয়ার। ফাইন, এবার এক্স স্কোয়ার কাটা দেওয়ার আগে এক্স স্কোয়ার কমন নেওয়া যেতে পারে। তাহলে এখানে যদি আমরা এক্স স্কোয়ার কমন নিয়ে নিই তাহলে থাকে হচ্ছে 9, তারপর 49 মাইনাস 25। ফাইন, ডিভাইডেড বাই 42 এক্স স্কোয়ার। এবার দেখুন উপরের এক্স স্কোয়ার নিচের এক্স স্কোয়ার কিন্তু আমরা কেটে দিতে পারি। এই উপরে এক্স স্কোয়ার নিচের এক্স স্কোয়ার কাটা। এখানে লক্ষ্য করেন 49 আর 9 কত হয়, কিংবা আপনি 49 থেকে 25 আগে বিয়োগ করেন, সমস্যা কোথায়? 24 আর 9 আপনার দাঁড়াচ্ছে হলো 33, কিংবা আপনি নর্মালি যেভাবে হিসেব করেন ঠিক সেভাবে করেন। 49 আর 9 58, 58 থেকে 25 বিয়োগ করেন,
আমরা ছোটোবেলায় যেভাবে করতাম ঠিক সেভাবে করার চেষ্টা করি। 5 আছে 8 মেলাতে 3, হাতে এটাতে নেই, 2 আছে 5 মেলাতে 3, ফলে 33। তাহলে উপরে আসলো আমার 33, নিচে আসলো 42। এই পাশে কিন্তু cos b আছেই, এই তো, এটা উল্লেখ করা হয় না। আমরা এইভাবে অঙ্ক করি, আমরা জানি যে এই পাশে না লিখলেও চলবে এই রাশিটা যতক্ষণ চলেছে। এখন এই পাশে দেখবো যে কাটাকাটি যায় কিনা। দেখেন তো 3 দ্বারা এটাকে মনে হয় কাটা যায়, কারণ 3 11 33, আর 42-এর ক্ষেত্রে আমরা জানি 3 14 42, ফলে এটা হচ্ছে 11 আর এটা হচ্ছে 14। ফাইন, আমার তো কোন বি এর মান চেয়েছে, কস বি এর মান চায়নি, শুধু কোন বি এর মান। তাহলে আমাকে কসটা পক্ষান্তর করে নিতে হবে। তাহলে অতএব কোন বি ইজ ইকুয়াল কজ ইনভার্স, আমি দুঃখিত, হ্যাঁ, এই কোন বি ইজ ইকুয়াল কজ ইনভার্স, উপরে রইল 11, নিচে রইল 14। আপনি ক্যালকুলেটরে চেপে দেবেন, চেপে দিয়ে দেখবেন এটার মানটা আসলে দশমিক মান আসবে। ক্যালকুলেটরে যদি কজ ইনভার্স 11/14 ব্র্যাকেট দিয়ে তুলে দেন, তুলে দিয়ে ইকুয়াল চাপেন, দেখবেন দশমিক ডিগ্রি আসবে, যেটা আমার প্রয়োজনীয় না। আমরা জানি দশমিক মান আসলে আমরা দশমিক অ্যান্সারটা দেখাবো না, সরাসরি এখানে অ্যান্সার দেখা দেবো, ব্যাস এটাই আমার অ্যান্সার। আমার মনে হয় অঙ্কটি সুন্দরভাবে বুঝতে পেরেছেন ভিউয়ার্স। আমরা পরবর্তী আরেকটা অঙ্কে চলে যাব। ভিউয়ার্স, এবারে যে আমরা প্রশ্নটি দেখতে পাচ্ছি, এখানে রয়েছে একটি ত্রিভুজের 3 বাহু এর পরিমাপ 3, 5, 7, অর্থাৎ একটি বাহুর মান 3 একক, সেটা মিটার হতে পারে, সেন্টিমিটার হতে পারে, কিলোমিটার হতে পারে, যা হোক না কেন। আরেকটি বাহু 5, আরেকটি বাহু 7, এবং আমাকে এখানে প্রমাণ করতে বলা হয়েছে যে প্রমাণ করো ত্রিভুজটি স্থূলকোণে, অর্থাৎ ত্রিভুজটা স্থূলকোণে হবে। এখন আমরা স্থূলকোণে ত্রিভুজ বলতে কি বুঝি? আমরা তো জানি ত্রিভুজ 3 প্রকার, একটা হচ্ছে সমকোণী, একটা সূক্ষ্মকোণী, একটা স্থূলকোণী। আমরা সমকোণী ত্রিভুজের ক্ষেত্রে জানি যে ত্রিভুজের একটি কোণ সমকোণ তাকে সমকোণী ত্রিভুজ বলে, আর স্থূলকোণী ত্রিভুজের ক্ষেত্রে জানি যে ত্রিভুজের একটি কোণ স্থূলকোণ। মনে রাখতে হবে একটি কোণ স্থূলকোণ, বাকি কোণ দুটো কিন্তু স্থূল না, বাকি কোণ দুটো সূক্ষ্মকোণ। সুতরাং স্থূলকোণী ত্রিভুজের একটি কোণ অন্তত স্থূলকোণ হবে। আর সূক্ষ্মকোণের ক্ষেত্রে আমরা জানি সকল কোণই যদি সূক্ষ্মকোণ হয় তাহলে সেটা সূক্ষ্মকোণী ত্রিভুজ। আমি একটু সচিত্র ব্যাখ্যা দেওয়ার চেষ্টা করি। ধরে নিলাম এই যে এখানে চিত্রে আমরা দেখতে পাচ্ছি এবিসি ত্রিভুজটি একটি স্থূলকোণী ত্রিভুজ, তাহলে অবশ্যই এখানে একটি স্থূলকোণ থাকবে, এবং মনে রাখতে হবে একটি স্থূলকোণ থাকবে, অর্থাৎ এইটি অথবা এইটি অথবা এইটি স্থূলকোণ হবে। আর আমরা জানি স্থূলকোণ মানে 90 ডিগ্রির চেয়ে বড়। আমরা দেখতেই পাচ্ছি এখানে সবচেয়ে বড় কোণটাই হচ্ছে স্থূলকোণ, যেহেতু সেটা 90 ডিগ্রির চেয়ে বড় হবে, বাকি কোণ দুটি কিন্তু ছোট। তাহলে এইখানে আমাকে বুঝতে হবে যে সবচেয়ে বড় কোণটাই কিন্তু স্থূলকোণ হবে। তাহলে আমাকে ওই যে প্রমাণটি আমাকে করতে বলা হয়েছে যে ত্রিভুজটি স্থূলকোণী, তার মানে সেখানে একটি স্থূলকোণ থাকবে এবং সেই কোণটি সবচেয়ে বড় হবে। এখন আমি আরেকটি উপপাদ্যে যাব, সেটি হচ্ছে যে আমরা জানি একটি ত্রিভুজের যেই বাহুটি বড় তার বিপরীত কোণটিও কিন্তু সবচেয়ে বড়। আমরা জানি যেমন এইখানে দেখেন আপনার এই কোণটা সবচেয়ে বড়, চোখে দেখা যাচ্ছে, আবার লক্ষ্য করেন এই বাহুটাও কিন্তু সবচেয়ে বড়, এই বাহুর চেয়ে এবং এই বাহুর চেয়ে এই বাহুটা বড়। অর্থাৎ বড় বাহুর বিপরীত কোণ যেমন বড় হয় তেমনি বড় কোণের বিপরীত বাহু বড় হবে। ফলে এইখান থেকে যে থিওরিটা বা যে তত্ত্বটা আমরা নেব সেটি হচ্ছে যে আমার তো 3টি মান দিয়েছে, একটি 3, আরেকটি 5, আরেকটি 7। আমাকে প্রমাণ করতে বলেছে যে ত্রিভুজটি স্থূলকোণী। এখন আমার কথা হলো যে একটা ত্রিভুজে তো 3টা কোণ থাকে, আমাকে প্রুফ করতে হবে একটা কোণ স্থূল হবে। তাহলে কি আমি একটা একটা করে কোণ বের করব? মার্ক কিন্তু আমার 3 মার্ক বরাদ্দ, এই অঙ্কটির জন্য মার্ক বরাদ্দ থাকবে 3। তাহলে আমি কি এখন প্রথমে এ কোণ বের করব, বি কোণ বের করব, তারপর সি কোণ বের করব, তারপরে দেখাবো এদের মধ্যে হয় এ কোণ স্থূলকোণ হবে, নয় বি কোণ স্থূলকোণ হবে, না হয় সি কোণ স্থূলকোণ হবে। আমি কি 3টা কোণ বের করব? তাহলে তো অনেক বড় হয়ে যাবে অঙ্কটা। সেই ক্ষেত্রে আমরা একটা বিশেষ থিওরি ইউজ করব বা বিশেষ টেকনিক ইউজ করব, সেটা হচ্ছে যে ধরুন এ বাহুটা হচ্ছে 3, বি বাহু 5, সি বাহু 7। আমরা জানি স্থূলকোণী ত্রিভুজে স্থূলকোণটাই সবচেয়ে বড়, যেমন এইখানে স্থূলকোণ এটাই সবচেয়ে বড়, এটা ছোট, এটা ছোট। আবার আরেকটা জিনিস জানি যে সবচেয়ে যেটা বড় বাহু তার উল্টা দিকেরটা বড় কোণ। তাহলে আমাকে ভালো করে খেয়াল করতে হবে এখানে সবচেয়ে বড় বাহু হচ্ছে সি, তার মানে যদি স্থূলকোণ হয় তাহলে এই সি কোণটাই হবে, কেননা স্থূলকোণটা বড় হতে হবে, আর বড় কোণটা অবশ্যই বড় বাহুর অপোজিটে থাকবে। আর আমরা জানি সি বাহু যদি 7 হয় তাহলে সি বাহুর উল্টা দিকের কোণটা হচ্ছে সি কোণ। তাহলে এখানে আমরা শুধু চেষ্টা করব সি কোণের মানটা বের করতে।
সিকোণের মানটা বের হলেই আমরা বুঝতে পারবো যে আসলে সিকোণটা 90 ডিগ্রির চেয়ে বড় কিনা। বাকিগুলো 90 ডিগ্রির চেয়ে বড় হওয়ার কোনো অপশনই আসে না যদি না সিকোণটা 90 ডিগ্রির চেয়ে বড় হয়। কেননা সিকোণটা এখানে সবচেয়ে বড়, বাকিগুলো তো ছোট। সিকোণে যদি 90 ডিগ্রির চেয়ে বড় না হয় তাহলে এ কোণ আর বি কোণ তো কোনোভাবেই 90 ডিগ্রির চেয়ে বড় হবে না। এই জিনিসটা ভালো করে মাথায় রাখতে হবে। তাহলে আপনাকে স্থূলকোণ প্রমাণের কথা বলা হয়েছে, সেই ক্ষেত্রে আপনাকে লক্ষ্য করতে হবে সবচেয়ে বড় বাহু যেটি সেইটির অপোজিটের কোণটা আমরা বের করব, অর্থাৎ সিকোণ আমরা বের করব। সিকোণটা স্থূলকোণ কিনা সেটা আমরা লক্ষ্য করব। ফাইন, আমরা ধরি a ইজ ইকুয়াল 3, যেহেতু বাহুগুলোর কোনো নাম দেওয়া হয়নি এখানে, আমরা নাম দিয়ে দিচ্ছি b ইকুয়াল 5 এবং c ইজ ইকুয়াল 7। যখনই আপনি ছোটো হাতের ABC দিয়ে বাহু চিহ্নিত করেছে তখনই কিন্তু আমরা আলোচ্য ত্রিভুজ যে ABC এটা বলার অপেক্ষা রাখে না। হ্যাঁ, এমনভাবে ধরতে হবে না যে ধরি ত্রিভুজটি ABC এবং এর 3টে বাহু ছোটো হাতের ABC, মানে এত কাহিনী করার কিছু নেই। ফাইন, অতএব এখন আমি ওই যে 3টি কোণের মধ্যে কোনটি বের করব সেটি নিয়েই এতক্ষণ কথা বললাম। তাহলে আমি আসলে মূলত cos C এর সূত্র প্রয়োগ করব, কেননা 3টি বাহুরই মান আমার জানা। 3টি বাহুরই মান জানা থাকলে আমরা জানি যে কজের সূত্র প্রয়োগ করতে হয়। এখন কজের সূত্র cos A রয়েছে, B রয়েছে, C রয়েছে, কোনটা বের করব? আমরা কোণ C বের করব। যেহেতু স্থূলকোণ প্রমাণ করতে হবে সেগুলো নিয়ে এতক্ষণ কথা বললাম, একটু ভালো করে খেয়াল করবেন তাইলে বুঝতে পারবেন বিষয়টা। আমরা এখানে cos A বা cos B এর সূত্র প্রয়োগ না করে cos C এর সূত্র প্রয়োগ করব। তাহলে cos C এর সূত্র হচ্ছে এভাবে ডিভাইডেড বাই চিহ্ন দিতে হবে। এখানে যেহেতু কোণ C, কোণ চিহ্নিত না করলেও চলবে, শুধু cos C লিখলেই চলবে। আমরা জানি এখানে মাইনাস C স্কোয়ার হবে, বাকি রইল A স্কোয়ার আর B স্কোয়ার, এদেরকে প্লাস করে দিলাম আর নিচে থাকলো 2AB। এখন মানগুলো বসায় দেওয়া যাক। লক্ষ্য করেন 2 রয়েছে, 2, এর মান 3, B এর মান 5 বসায় দিলাম। এখানে A এর মান হচ্ছে 3 তার উপর স্কোয়ার, B এর মান হচ্ছে 5 তার উপর স্কোয়ার, মাইনাস C এর মান হচ্ছে 7 তার উপর স্কোয়ার। এখন শুধু ক্যালকুলেশন করব। 3 দুগুণ 6, 5 6 30। নর্মালি হিসেব করতেছি, 3 3 9, 5 5 25, 25 আর 9 আপনি যদি হাতে হিসেব করেন তাহলে 9 25, 26, 27, 28, 29, 30, 31, 32, 33, 34। ওকে ফাইন, 34 মাইনাস 7 স্কোয়ার, এখানে 7 স্কোয়ার মানে 49, তাহলে 49 থেকে আপনার 34 বিয়োগ করতে হবে, কিংবা আপনি হাতেও হিসেব করতে পারেন। নর্মালি এগুলো কেউ দেখবেন, আপনি আপনার মতো করে হিসেব করবেন কিংবা ক্যালকুলেটর ইউজ করবেন, কোনো সমস্যা নেই। এখানে হিসেব করলে যা দাঁড়াচ্ছে হচ্ছে 4 আছে 9 মিলাতে 5, হাতেটাতে নেই, 3 আছে 4 মিলাতে 1, তাহলে উপরে থাকলো 15 এবং বড় সংখ্যাটি যেহেতু 49 তার সামনে মাইনাস, দেন এখানে মাইনাস। এগুলো সিম্পল বিষয়। এরপরে কাটাকাটি করেন, 15 1 15, 15 2 30। এই পাশে ছিল cos C, এখানে অতএব দিব, বা এখানে C রেখে কসটা পক্ষান্তর করেন, কেননা আমার উদ্দেশ্য কোণ C বের করা। তাহলে কোণ চিহ্নিত এখন করা যেতে পারে, তাহলে cos ইনভার্স হবে, বাকি থাকলো -1/2। ক্যালকুলেটরে চাপবেন, দেখবেন 120 ডিগ্রি চলে আসবে। আর 120 ডিগ্রি অবশ্যই 90 এর চেয়ে বড়, এটা এখানে স্পষ্ট করে দেখায় দেবেন। ব্যাস, যাহা 90 ডিগ্রির চেয়ে বড়, অতএব কোণ C কোণ স্থূলকোণ, কোণ C স্থূলকোণ, অতএব ত্রিভুজটি স্থূলকোণী ত্রিভুজ। কিংবা আপনি এখানে যদি দেন প্রমাণিত, এনাফ। আরেকটা লাইন বাড়াই দিলে আরো ভালো, যে অতএব ত্রিভুজটি স্থূলকোণী ত্রিভুজ। এবং যার মান, যেহেতু প্রশ্নের মধ্যে মানের কথা আলাদা করে বলেছিল যে স্থূলকোণের মান নির্ণয় করো, তাহলে এবং যার মান 120 ডিগ্রি, ব্যাস এনাফ, দ্যাট ইজ দ্য অ্যান্সার। তো ভিউয়ার্স, এইভাবেই অঙ্কগুলি